ছবির মতন মনিহর গ্রাম। গ্রামের মানুষ বেশিরভাগই কৃষক অথবা জেলে, যে যার জীবনে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। জেলে পাড়াগুলোর ভেতরে আবার রয়েছে অনেকগুলো ভাগ। অধিকাংশই নদীর তীরে নিজেদের বসতি করে তুলেছেন। এমনই এক বসতিতে থাকেন নকুল দাস নামক নাম করা এক জেলে। তিনি বেশ দক্ষ একজন মাঝিও বটে। নকুলের ছোট ছেলে তন্ময় এবং স্ত্রীকে নিয়েই তার পরিবার। নকুলের ইচ্ছা তার মতো তার ছেলেও মাছ ধরার ক্ষেত্রে পটু হয়ে উঠুক। তাই প্রায় প্রতিদিনই তিনি তার ছেলেকে প্রশিক্ষণ দেন। যখনই তিনি নৌকায় করে মাছ ধরতে যান, তখনই ছেলেকে সাথে নিয়ে যান। একদিন নকুল তার ছেলেকে নিয়ে মাঝ নদীতে গেলেন মাছ ধরতে। নদীর কিছুটা গভীরে গিয়ে নকুল নৌকা থামিয়ে তার ছেলেকে নৌকার ওপরে রাখা একটি ব্যাগ দিয়ে বললেন, ওই থালির ভেতরে একটি বিশেষ পাউডার আছে বাবা, ওটা নিয়ে নদীতে ছিটিয়ে দে, দেখবি ভুর ভুর করে কত মাছ উঠে আসছে। আচ্ছা বাবা, দিচ্ছি। মৃন্ময় ব্যাগ থেকে সাদা এক ধরনের পাউডার ছিটিয়ে দিল জলে। কিছুক্ষণের ভেতরেই জলের ওপরে অনেকগুলো মাছ ভেসে আসতে শুরু করলো। মৃন্ময় অবাক হয়ে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা দেখো কতগুলো মাছ জলে ভাসছে, এটা কিসের পাউডার ছিল বাবা? এটা আমার এক বিশেষ পাউডার, যা দিয়ে আমি প্রায় প্রতিদিন 10 ছাঁকা করে মাছ ধরতে পারি। এই জন্যই তো আমাদের গোটা জেলে পাড়ায় তোমার সুনাম অনেক বেশি বাবা। মৃন্ময়ের কথায় নকুল হঠাৎ কেমন বিষণ্ণ হয়ে গেলেন। মৃন্ময় এক মনে মাছের ঢাকাগুলোতে ছোট বড় মাছগুলো আলাদা করছিল। হঠাৎ সে নকুলের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বাবা, তুমি ওই পাউডার কোথা থেকে পেয়েছো? মৃন্ময়ের কথা শুনে নকুল হঠাৎ কিছুটা কেঁপে উঠলেন। এরপর আমতা আমতা করে বললেন, সে আমি পেয়েছি কোনো একভাবে, তুই আপাতত কাজে মন দে তো। মৃন্ময় বুঝতে পারল তার বাবা তার কাছ থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছে। তাই সে আর কথা না বাড়িয়ে নিজের কাজে মন দিল। বাবার ছেলে মিলে প্রায় সারাদিনই মাছ ধরল, কিন্তু পুরোটা দিনই নকুল বেশ চুপচাপ ছিলেন। সারা দিন মাছ ধরার পর যখন শেষ বিকেলের সূর্য পশ্চিম পাশে হেলে পড়ল, তখন তারা বাড়ি ফেরার জন্য রওনা দিল। নদীর জলে ছলাচ ছলাচ আওয়াজ তুলে মৃদু গতিতে নৌকা সামনের দিকে এগিয়ে নিচ্ছিলেন নকুল দাস। মৃন্ময় তাকে চুপচাপ দেখে জিজ্ঞেস করল, বাবা কি হয়েছে তোমার? আজ তুমি সারাদিন কেমন মনমরা হয়ে আছো? না রে বাবা, তেমন কিছু না, আসলে অতীতের একটা ঘটনা মনে পড়ল। কি ঘটনা বাবা, আমায় বলো না। নকুল তবুও কিছু না বলে চুপচাপ নৌকা বইতে লাগলেন। মৃন্ময় এবার বেশ ধৈর্যহারা হয়ে বলল, আচ্ছা বাবা, তুমি তো আমাকে ওই রহস্যময় পাউডারের কথা বললে না। ওই পাউডারটার ঘটনা মনে পড়তেই হঠাৎ মনটা কেমন করে উঠল। কি হয়েছে বাবা? তুমি কি চাও না তোমার ছেলে তোমার মতন একজন নাম করা জেলে হোক এবং পুরো পাড়ায় তার সুনাম ছড়িয়ে যাক? নকুল মায়া ভরা চোখে মৃন্ময়ের দিকে তাকালেন। তিনি আসলেই চান তার ছেলে অনেক বড় একজন নাম করা জেলে এবং ব্যবসায়ী হোক। প্রতিজ্ঞা করলেন, আজই যে করেই হোক তাকে এই পাউডারের পেছনের সত্যিটা জানাতেই হবে। নকুল ভয় পাওয়া কণ্ঠে বললেন, এই পাউডারটার পেছনের গল্পটি খুবই তিক্ত। গল্পটি শুনলে তোর মনে হতে পারে আমার মাথা খারাপ, কিন্তু আমার সাথে যা ঘটেছিল তার একটা বর্ণ আমি মিথ্যে বলতে পারবো না। মৃন্ময় উৎসুক চোখে তার বাবার দিকে তাকিয়ে রইল। অবশেষে নকুল দাস তার জীবনের সেই ভৌতিক ঘটনাটি মৃন্ময়কে পুরোটা গড় গড় করে বলে দিলেন। নদীর বুকে বৈঠার ছলাৎ ছলাৎ আওয়াজে গল্পটি আরো মুখর হয়ে উঠল। আমার জন্ম এই জেলে পাড়াতেই। আমার বাপ দাদা এবং আরো 5 পুরুষ জেলে হিসেবেই তাদের জীবনের শেষ নিঃশ্বাস নিয়েছেন। ছোটবেলায় আমি দেখেছিলাম আমার বাবার অর্থনৈতিক অবস্থা একেবারেই শোচনীয়। কোনো মতে খেয়ে না খেয়ে জীবন কাটাতাম আমরা।
এমনও দিন গেছে যখন দুদিন না খেয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করেছিলাম আমি এবং আমার মা। আর্থিক মন্দার কারণে দুশ্চিন্তা করতে করতে একদিন আমার বাবা শয্যাশায়ী হয়ে যান। আমাদের সংসারের ওপর আরও বড় বোঝা নেমে আসে। তবে সেই বোঝা বেশি দিন থাকে না। বাবা এক সময় স্বর্গলাভ করে মহাযাত্রায় চলে যান। সংসারে শোকের ছায়া নেমে আসলেও করার মতো সময় আমাদের হাতে ছিল না। দারিদ্রতার কষাঘাত যে এত মারাত্মক হতে পারে তা আমার জীবনের এই সময়টুকু না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না। আমি এবং আমার মা দুজনেই বেরিয়ে পড়লাম কোনো মতে একটি কাজ জোটানোর সন্ধানে। মা মানুষের বাড়ি বাড়ি যেত কাজের সন্ধানে, আর আমি বিভিন্ন দোকানে দোকানে ঘুরতাম কোনো দোকানে যদি অত্যন্ত কামলা খাটার মতো কাজ পাওয়া যায় সেই আশায়। কিন্তু ভাগ্য এতটাই মন্দ ছিল যে বড় বড় দোকানদারেরা কেউই একটি জেলের ছেলেকে কাজ দিতে চাইল না। দিন শেষে ক্লান্ত হয়ে সেই বাড়িতেই ফিরে যেতাম এক পেটু ক্ষুধা এবং চোখ ভর্তি জল নিয়ে। কিন্তু কথাই বলে না, কাল রাত্রির পরে ঠিকই ভোরের আলো ফোটে। আমাদের জীবনেও ঠিক তেমনটাই ঘটেছিল। আমাদের এই কাল রাত্রিতে আমাদের পাশে এসে দাঁড়ান আমাদের জেলেপাড়ার এক দক্ষ মাঝি প্রদীপ। প্রদীপ মাঝি শুধুমাত্র নৌকাই চালাতেন। তিনি সব সময় জেলেদেরকে নদীর বেশ গভীরে নিয়ে যেতেন মাছ ধরার সাহায্য করতে। একদিন সন্ধ্যায় আমি বাইরে কাজের সন্ধান করতে করতে এক সময় বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে যাই। প্রদীপ কাকু আমাকে এই অবস্থায় দেখে হকচকিয়ে যান। তিনি তাড়াতাড়ি আমাকে বাড়ির ভেতরে নিয়ে চোখে মুখে জল ছিটিয়ে দিয়ে আমার জ্ঞান ফেরান। আমার জ্ঞান ফিরতে দেখে প্রদীপ কাকু আমায় বললেন, নকুল, নকুল, কি হয়েছে তোমার? আমি দুর্বল গলায় কোনো মতে প্রদীপ কাকুর কাছ থেকে জল খেতে চাইলাম। প্রদীপ কাকু এক গ্লাস জল এনে আমায় খাওয়ালেন, এরপর আমাকে ধরে বসালেন। আমি দুর্বল কণ্ঠে বললাম, কাকু, কদিন ধরে কিছুই খাইনি। তুমি এত দুর্বল হয়ে গেছো, তোমার তো এখন উচিত ঘরে বিশ্রাম করা। তোমার বাবা আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। অন্তত আমায় একবার স্মরণ করতে বাবা, আমি তোমাদের এই বিপদে তোমাদের পাশে দাঁড়াতাম। প্রদীপ কাকু এরপর থেকে তার সামান্য উপার্জনের থেকে কিছুটা আমাদের দিতেন এবং তার নিজের পরিবারের জন্য রাখতেন। এতে আমাদের মা ছেলের অত্যন্ত এক বেলার খাবার জুটত। এই ছিল আমাদের জন্য অনেক। কিন্তু যত সময় গড়াতে লাগলো আমার ভেতর নিজের জন্য কিছু করার ইচ্ছা ধীরে ধীরে বাড়তে লাগলো। আমি একদিন প্রদীপ কাকুর কাছে গেলাম কিভাবে মাছ ধরা যায় সেসব কৌশল শিখতে। বলা বাহুল্য, প্রদীপ কাকু প্রায় সব জেলের সাথেই যেতেন, তাই এতদিনে তার মাছ ধরার ব্যাপারে কিছুটা হলেও জ্ঞান আছে বলেই আমি মনে করেছিলাম। আসলেই তাই, তিনি বেশ দক্ষ একজন জেলের মতো আমায় শেখালেন কিভাবে মাছ ধরতে হয়। কিন্তু আমার কপাল এতটাই মন্দ ছিল যে মাছ কোনোভাবেই আমার হাতে আসতো না। এভাবে বারবার অকৃতকার্য হয় আমি প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু প্রদীপ কাকু আমায় বোঝালেন, এইভাবে হার মারলে চলবে না নকুল। জীবনটা হার জিতের খেলা। অনেকে আছে হাজার কষ্ট করলেও জীবনের সফলতা পায় না, আবার অনেকে আছে সামান্য একটু বুদ্ধি খাটিয়েই নিজের জীবনের সফলতা অর্জন করে। কিন্তু কাকু, আমার তো কোনোভাবেই কিছু হচ্ছে না। ঠিক আছে, আমি তোমায় আপাতত একটা জিনিস দিচ্ছি, যেটায় তোমার মাছ ধরতে সুবিধা হবে। তবে এর ওপর ভরসা করে বাকি জীবনটা কাটিয়ে দিও না। এই কথা বলে প্রদীপ কাকু আমাকে তার সঙ্গে তার বাড়িতে নিয়ে গেলেন। তিনি তার শোবার ঘরের খাটের নিচ থেকে একটা থলি বের করে আনলেন। তিনি থলিটা খুলতেই ভেতরে দেখতে পেলাম সাদা পাউডারের মতো ভেতরে কিছু আছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কাকু, এটা কি? এটা হচ্ছে আমার পূর্বপুরুষের রেখে যাওয়া একটি চিহ্ন, যারা একসময় ছিলেন বেশ নাম করা জেলে। কিন্তু আমি সেই পথ ধরে আগাইনি, তাই এর কিছুটা অংশ আমার কাছে আজও রয়ে গেছে। এরপর প্রদীপ কাকু আমায় শিখিয়ে দিলেন কিভাবে ওই পাউডার জলে ছিটিয়ে মাছ ধরতে হবে।
প্রথম দিন ওই পাউডারের আশীর্বাদেই আমি বেশ কয়েক ঝাঁক মাছ পেয়ে গেলাম। এরপর আমার ভেতর লোভ চেপে বসলো। প্রদীপ কাকু আমায় বলেছিলেন, যদি কখনো এমন হয় যে জালে মাছ উঠছে না, তাহলেই যেন আমি এই পাউডারটা ব্যবহার করি। এর অতিরিক্ত ব্যবহারে অন্য যারা জেলে আছে তাদের আর মাছ ধরা হবে না। বলতে গেলে নিজের উদরপূর্তি করতে গিয়ে অন্যের পেটে লাথি মারা হয়ে যাবে। কিন্তু আমার মাথায় চেপে বসলো টাকা উপার্জনের নেশা। কার কি ক্ষতি হচ্ছে না হচ্ছে সেদিকে আমার দেখার প্রয়োজন নেই। কিন্তু এদিকে প্রদীপ কাকুর কাছ থেকে সেই পাউডার চাওয়ার সাহসও আমার ছিল না, কারণ প্রদীপ কাকু শুধু একবারই আমায় সেটা দিয়েছিলেন। তাই একদিন সুযোগ বুঝে প্রদীপ কাকুকে ঘুমন্ত অবস্থাতেই খুন করে সেই থলি চুরি করি আমি। ধীরে ধীরে আমার অবস্থার উন্নতি হতে লাগলো। ঝাঁকায় ঝাঁকায় মাছ ধরে সেগুলো আমি বিক্রি করতাম বাজারে। আর সব জেলেদের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে মন্দ হতে শুরু করলো। এক সময় আমি পাকা বাড়ি তুললাম, বিয়ে করলাম। এরপর বছর ঘুরতে না ঘুরতেই তোর জন্ম হলো। সব কিছু বেশ ভালোই চলছিল। একদিন রাতের বেলা আমি মাছ ধরে জাল নিয়ে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে আমার মনে হলো কেউ একজন আমায় অনুসরণ করছে। তখন আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলাম কেউ নেই। কিন্তু কিছুক্ষণ চলতে চলতে হঠাৎ আমার সামনে এসে উদয় হলো প্রদীপ কাকুর আত্মা। আমি ভয়ে শিউরে উঠলাম। তার পুরো শরীর ছিল রক্তে মাখামাখি, মাথার কাছে বেশ কিছুটা জায়গা কাটা। প্রদীপ কাকুকে আমি মাথায় আঘাত করেই হত্যা করেছিলাম, তাই স্বাভাবিক তখন থেকেই তার মাথায় অমন আঘাতের দাগ। প্রদীপ কাকু আমাকে করুণার সুরে দুহাত বাড়িয়ে বললেন, অমন করিস না বাছা, তোর লোভ বাকিদের সংসার ধ্বংস করে দিচ্ছে। একদিন তোর সংসারও এইভাবে ধ্বংস হয়ে যাবে রে। আমি ভয়ে রীতিমতো কাঁপছিলাম। এসব উপদেশ বাণী কোনোটাই আমার কানে যাচ্ছিল না। আমার মাথায় খালি এটাই ঘুরছিল, প্রদীপ কাকু এখনই যে কোনো মুহূর্তে তার মৃত্যুর প্রতিশোধ নেবে আমার ওপর। তার অশরীরী আত্মা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এক সময় আমি জ্ঞান হারালাম। তুমি এমন কেন করলে বাবা? যে মানুষটা তোমার খারাপ সময় দাঁড়িয়েছিল, তুমি কিনা তার কথা অমান্য করার জন্য তাকে মেরে ফেললে। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম রে বাবা। এরপরে কি হলো? অজ্ঞান হওয়ার পর তুমি নিজেকে কোথায় দেখলে? আশ্চর্যজনকভাবে ওদিনের পর থেকে আর প্রদীপ কাকুর আত্মাকে আমি দেখিনি। আমার মনে হয় কাকু আমাকে ক্ষমা করে দিয়েছেন, তাই কখনোই আর আমাকে দেখা দেয়নি। মৃন্ময় আর কিছুই বলল না। তারা বাবা ও ছেলে মিলে একসময় বাড়ি পৌঁছে গেল। রাতের বেলা যখন নকুল তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ল, তখন মৃন্ময় ধীরে ধীরে তাদের বাড়ির পেছনের জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই জানালার বাইরে এসে দাঁড়ালো প্রদীপের অতৃপ্ত আত্মা। তার ঠিক তেমনই রূপ যেমনটি নকুল বর্ণনা দিয়েছিল। মৃন্ময় হেসে বলল, প্রদীপ দাদু, আমি অবশেষে তোমার গল্পটা শুনেছি বাবার কাছ থেকে। বাবা স্বীকার করে নিয়েছেন তিনি ভুল করেছেন। তুমি তাকে ক্ষমা করে দিও দাদু। বাবা আর কখনো ওই পাউডার ব্যবহার করে মাছ ধরবে না, আমি তোমায় কথা দিচ্ছি। প্রদীপ আর কোনো কথা না বলে সামান্য একটু হেসে অদৃশ্য হয়ে গেল। মৃন্ময়ও তার বুকের ভেতরে জমে থাকা একটি দীর্ঘশ্বাস সাবধানে ছেড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল।